কি হবে যদি মানব ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে দীর্ঘস্থায়ী নিরাময় জ্ঞানের কিছু কোনো গবেষণা ডেটাবেসে নয়, বরং হাজার হাজার বছর ধরে পঠিত পৃষ্ঠাগুলোর মধ্যেই লুকিয়ে আছে? বেশিরভাগ মানুষ এ নিয়ে থেমে ভাবেন না, কিন্তু আমরা যখন প্রতিটি ছোট অভিযোগের জন্য ফার্মেসিতে ছুটে যাই, তখন প্রাচীন গ্রন্থে দীর্ঘকাল ধরে বর্ণিত এমন কিছু গাছ আছে যেগুলো মানুষ সহস্রাব্দ ধরে ব্যবহার করে এসেছে। নথিভুক্ত ইতিহাস সম্পন্ন গাছ যেগুলোর ঐতিহ্যবাহী ব্যবহার আবার নতুন করে পরীক্ষা করা হচ্ছে, এবং প্রাচীন ভেষজজ্ঞরা যা ইতিমধ্যেই জানতেন তার সঙ্গে যে মিল, তা কখনো কখনো উপেক্ষা করা কঠিন। আজ আমরা ২০টি এমন গাছের দিকে তাকাবো যাদের গল্প হয়তো ঐতিহ্যবাহী উদ্ভিদ জ্ঞান সম্পর্কে আপনার ভাবনাকে বদলে দেবে। সাথে থাকুন, কারণ ১৭ নম্বরের গাছটি একসময় এত মূল্যবান ছিল যে এটি তার নিজের ওজনের সমান সোনার বিনিময়ে কেনা বেচা হতো, এবং ২০ নম্বরের গাছটি প্রাচীন গ্রন্থে ৫০০রও বেশিবার উপস্থিত, জীবনের চিহ্ন হিসেবে গণ্য, এবং আধুনিক হৃদরোগবিদ্যা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে কেন এই গাছ এত গুরুত্বপূর্ণ ছিল। ২০টি গাছ যাদের শিকড় গভীরভাবে প্রথিত প্রাচীন ভেষজ ঐতিহ্যে, ক্রম অনুসারে নয়, বরং প্রতীকীর গল্প অনুসারে সাজানো। ১ নম্বর, অ্যালোভেরা। বেশিরভাগ মানুষ অ্যালোভেরাকে শুধু বাথরুমের তাকে রাখা বোতল থেকেই চেনেন। মিশরীয়রা একে বলতো অমরত্বের গাছ, এবং এটি ৪,০০০ বছর পুরনো চিকিৎসা গ্রন্থে পাওয়া যায়, যেমন এবার্স প্যাপিরাসে। কোনো গাছ ৪০ শতাব্দী ধরে অবিচ্ছিন্নভাবে চিকিৎসা ব্যবহারে টিকে থাকে না হঠাৎ করে। প্রাচীন বিশ্বে অ্যালো এতটাই মূল্যবান ছিল যে এটি অসাধারণ পরিমাণে সবচেয়ে সম্মানিত অন্ত্যেষ্টি প্রস্তুতিতে ব্যবহৃত হতো, এবং কথিত আছে রানী ক্লিওপেট্রা তার ত্বকের যত্নে নিয়মিত এই গাছের জেল ব্যবহার করতেন। আধুনিক চর্মরোগ হাসপাতালগুলো ১৯৩০-এর দশক থেকে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির পোড়ার চিকিৎসায় অ্যালোভেরা জেল ব্যবহার করে আসছে, এবং বার্নস জার্নালে প্রকাশিত ২০০৭ সালের একটি পদ্ধতিগত পর্যালোচনায় দেখা গেছে সাধারণ ড্রেসিংয়ের তুলনায় এটি গড়ে প্রায় ৯ দিন আগে নিরাময় ঘটিয়েছে। মোটা পাতার ভেতরের স্বচ্ছ জেলে ৭০-এর বেশি সক্রিয় যৌগ থাকে, যেমন ভিটামিন, খনিজ, এনজাইম এবং কোষ মেরামতের সঙ্গে জড়িত পলিস্যাকারাইড। একটি তাজা পাতা চিরে জেলটি সরাসরি পোড়া বা কাটা জায়গায় লাগালে ঠান্ডা স্বস্তি তৎক্ষণাৎ আসে, এবং হজমের আরামের জন্য অ্যালো জুস দীর্ঘকাল ধরে অন্ত্র শান্ত করতে গ্রহণ করা হয়েছে। ২ নম্বর, ফ্র্যাঙ্কিনসেন্স। ফ্র্যাঙ্কিনসেন্স, বসওয়েলিয়া সেরাটা, এমন এক রজন যা মানুষ ৫,০০০ বছরেরও বেশি সময় ধরে পুড়িয়ে আসছে, এবং একসময় এটি রাজার উপযুক্ত উপহার হিসেবে বিনিময় হতো। কারণ শুধু এর সুগন্ধ ছিল না, প্রাচীন আরব ও ওমানি বণিকরা এই রজন উটের কাফেলায় ভূমধ্যসাগর পর্যন্ত পরিবহন করতেন, এবং পথটি ধূপের পথ নামে পরিচিত ছিল। রজনের সক্রিয় অংশ বসওয়েলিক অ্যাসিড। ম্যানহাইম বিশ্ববিদ্যালয়ের ২০০৩ সালের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে হাঁটুর মাঝারি অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ কমাতে দেখা গেছে, যেখানে রোগীরা ৮ সপ্তাহ পর কম ব্যথা ও ভালো গতিশীলতার কথা জানিয়েছেন। অন্যান্য ট্রায়ালগুলো প্রদাহজনিত অন্ত্রের সমস্যা এবং শ্বাসকষ্টে এর অনুরূপ উপকার অনুসন্ধান করেছে। প্রাচীন পুরোহিতরা মন্দিরে এটি পোড়াতেন শ্বাসের জন্য, শুধু সুগন্ধের জন্য নয়, এবং ঐতিহ্যবাহী ব্যবহারে শক্ত জয়েন্টের জন্য রজন তেলে মেশানো হতো। ৩ নম্বর, মুর। বিখ্যাত উপহারের দৃশ্যে এবং মন্দিরের তেলের রেসিপিতে ফ্র্যাঙ্কিনসেন্সের সঙ্গে মুরও দেখা যায়। কমিফোরা মুর হল একটি রজন যার গুরুতর জীবাণু প্রতিরোধী কার্যকারিতা আছে, এবং প্রাচীন চিকিৎসকরা এটি ক্ষত পরিষ্কার করতে, সংক্রমণ কমাতে এবং মুখ সুস্থ রাখতে ব্যবহার করতেন। মিশরীয়রা মুমি প্রস্তুতিতে এটি ব্যবহার করতেন কারণ এর রজন ক্ষয় রোধ করত, এবং গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এটিকে ক্ষতের চিকিৎসার জন্য সুপারিশ করেছিলেন। ফার্মাসিউটিক্যাল বায়োলজি জার্নালের ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে মুর নির্যাস স্ট্যাফিলোকক্কাস ও ক্যান্ডিদার বেশ কয়েকটি প্রজাতির বিরুদ্ধে সক্রিয়, এমনকি কিছু ওষুধ প্রতিরোধী প্রজাতির বিরুদ্ধেও। ঐতিহ্যবাহী মুখ ধোয়ার পদ্ধতি, গরম জলে কয়েক ফোঁটা মুর টিংকচার, এখনও মাড়ির যত্নে ভেষজজ্ঞরা ব্যবহার করেন। স্বাদ অত্যন্ত তিক্ত, এবং এটাই তাকে এত মূল্যবান করেছিল, কারণ তিক্ততা হজম ক্রিয়াকে উদ্দীপিত করে। ৪ নম্বর, জলপাই। জলপাই গাছ প্রাচীন গ্রন্থে অন্য যে কোনো গাছের চেয়ে বেশি উল্লেখিত, এবং এটি ঐতিহ্যবাহী জীবনের কাপড়ে বুনে যাওয়া। গ্রিক সভ্যতায় অলিম্পিক বিজয়ীদের জলপাইয়ের শাখার মুকুট দেওয়া হতো, এবং রোমান সৈনিকদের রেশনে জলপাইয়ের তেল অন্তর্ভুক্ত ছিল।
জলপাইয়ের তেল, বিশেষ করে কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন, আধুনিক পুষ্টিবিজ্ঞানের সবচেয়ে নিবিড়ভাবে অধ্যয়ন করা খাদ্যগুলোর একটি। ২০১৩ সালে প্রকাশিত স্প্যানিশ গবেষণা PREDIMED ট্রায়ালে, যেখানে ৭,০০০-এর বেশি মানুষ অংশ নিয়েছিলেন, দেখা গেছে যে এক্সট্রা ভার্জিন জলপাই তেলযুক্ত ভূমধ্যসাগরীয় খাদ্য ৫ বছরে বড় কার্ডিওভাস্কুলার ঘটনার হার প্রায় ৩০% কমিয়েছে। মোনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলিফেনল প্রদাহ কমাতে এবং কোলেস্টেরলের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। কিন্তু ঐতিহ্যবাহী ব্যবহার খাবারের বাইরেও বিস্তৃত ছিল। জলপাই তেল ক্ষতে লাগানো হতো, ঔষধি প্রস্তুতির ভিত্তি হিসাবে ব্যবহৃত হতো এবং ত্বকের যত্নে বিশ্বাসযোগ্য ছিল। ৫ নম্বর, হিসপ। HY এসপ, সোপুস অফিসিনালিস, প্রাচীনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিশুদ্ধির আচারগুলোর কিছুতে দেখা যায়, এবং এটি এলোমেলোভাবে বেছে নেওয়া হয়নি। গাছটির প্রকৃত ব্যাকটেরিয়ারোধী কার্যকারিতা আছে, এবং ঐতিহ্যবাহী ভেষজজ্ঞরা এটি কাশি, ব্রঙ্কাইটিস এবং বুকে কফ জমার জন্য ব্যবহার করতেন। মধ্যযুগীয় ইউরোপীয় মঠের বাগানে এটি ছিল একটি স্থায়ী উপস্থিতি, এবং বেনেডিক্টাইন সন্ন্যাসীরা একে সর্দি ও ফুসফুসের অসুস্থতার জন্য নির্ধারণ করতেন। শুকনো পাতা ভিজিয়ে শ্বাসকষ্টে আরামের জন্য চা তৈরি করা হতো, এবং সেই চা দিয়েই গার্গেল করা হতো গলা ব্যথার জন্য। বাহ্যিকভাবে এটি ক্ষত পরিষ্কারের জন্য লাগানো হতো। পরিশুদ্ধি আচারে একটি জীবাণুরোধী গাছ, মানে আচারটি প্রকৃতপক্ষেই রোগ সংক্রমণ কমাত। মানুষ জানত, এমনকি এটি ব্যাখ্যা করা শব্দভাণ্ডার পাওয়ার আগেই। তবে হিসপ এসেনশিয়াল অয়েলে পিনোক্যাম্ফোন থাকে, এবং এটি গর্ভাবস্থা, স্তন্যদান, শিশুদের জন্য বা মৃগীরোগে আক্রান্তদের জন্য নিরাপদ নয়। ৬ নম্বর, ডুমুর। একটি প্রাচীন কাহিনী আছে এক রাজার, যিনি মৃত্যুর কাছাকাছি ছিলেন, এবং এক নবী পরিচারকদের নির্দেশ দিয়েছিলেন একতাল ডুমুর নিয়ে ফোঁড়ায় লাগাতে। রাজা সুস্থ হয়ে উঠেছিলেন। এটি একটি সরাসরি ঐতিহ্যবাহী চিকিৎসা নির্দেশ, যা স্মরণ ও নথিভুক্ত হয়েছে। ডুমুর সম্ভবত মানব ইতিহাসের প্রাচীনতম চাষকৃত ফলগুলোর একটি, এবং জর্ডান নদী উপত্যকায় প্রায় ১১,০০০ বছর পুরনো ডুমুর গাছের নমুনা পাওয়া গেছে। ডুমুরে ফাইকাস ক্যারিকা ফিসিন নামে একটি এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙে। এ কারণেই ফোঁড়া ফোঁড়া বা প্রদাহিত স্থানে ডুমুরের প্রলেপ যেভাবে কাজ করে সেভাবেই করে। ফলটি নিজেই ফাইবার, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এবং নিয়মিত ডুমুর খাওয়া অন্ত্রের নিয়মিততা বজায় রাখতে সাহায্য করে। তাজা ডুমুর চটকে বা শুকনো ডুমুর ভিজিয়ে চটকে কাপড় দিয়ে ত্বকে বেঁধে দেওয়া এমন এক প্রতিকার, যা আজও ভূমধ্যসাগরীয় গ্রামে দেখা যায়। ৭ নম্বর, ডালিম। প্রাচীন জীবনে ডালিম এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তা পুরোহিতদের পোশাকে সূচিকর্ম করা হতো এবং মন্দিরের স্তম্ভে খোদাই করা হতো। এটি প্রাচুর্যের চিহ্ন হিসাবে দেখা যায়। পারস্য সাম্রাজ্যে ডালিম ছিল উর্বরতা ও দীর্ঘায়ুর প্রতীক, এবং গ্রিক চিকিৎসক ডায়াস্কোরাইডস তার ডে ম্যাটেরিয়া মেডিকা গ্রন্থে এর ঔষধি ব্যবহার নথিভুক্ত করেছিলেন। পরিমাপের দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলোর একটি। ফার্মাকোলজিক্যাল রিসার্চ জার্নালের ২০১৭ সালের একটি পর্যালোচনা কার্ডিওভাস্কুলার তথ্য একত্র করে উপসংহার দেয় যে ডালিমের রস একাধিক ট্রায়ালে সিস্টোলিক রক্তচাপ কমাতে সাহায্য করেছে, এবং একটি ছোট ইসরায়েলি গবেষণায় দেখা গেছে যারা ১ বছর ধরে প্রতিদিন রস পান করেছিলেন, তাদের ক্যারোটিড ধমনীর প্রাচীরের পুরুত্ব কমেছিল। ফলে পিউনিকালাজিন থাকে, এমন পলিফেনল যা সবুজ চা বা রেড ওয়াইনের চেয়েও শক্তিশালী, এবং ব্যবহারের মধ্যে ছিল তাজা ফল খাওয়া, রস পান করা এবং খোসা হজমের অভিযোগের জন্য ব্যবহার করা। ৮ নম্বর, সিডার। লেবাননের সিডার প্রাচীন লেখায় ৭০ বারের বেশি উল্লেখিত, বেশিরভাগই পবিত্র ভবন নির্মাণের পছন্দের উপাদান হিসেবে। প্রাচীন ফিনিশীয় বণিকরা এই কাঠ মিশরে রপ্তানি করতেন নৌকা ও মন্দির নির্মাণের জন্য, এবং উরুকের রাজা গিলগামেশের মহাকাব্যেও সিডারের জঙ্গলের কথা আছে। সিডার শুধু শক্তির জন্য বেছে নেওয়া হয়নি। সেদ্রাস লিবানি এমন সুগন্ধি তেল উৎপন্ন করে যা পোকামাকড় তাড়ায়, ক্ষয় প্রতিরোধ করে এবং প্রকৃত অ্যান্টিসেপটিক প্রভাব বহন করে। প্রাচীন গ্রন্থে সংক্রামক অবস্থা সংক্রান্ত প্রোটোকলে সিডার ব্যবহারের যে বর্ণনা, তা খামখেয়ালি ছিল না। সিডার সক্রিয়ভাবে দূষণের বিরুদ্ধে কাজ করত। সেজন্যই সিডার দিয়ে নির্মিত মন্দিরগুলো টিকে ছিল, এবং ভেতরে যা সংরক্ষিত ছিল তাও টিকে গিয়েছিল। সংশ্লিষ্ট প্রজাতির সিডারউড এসেনশিয়াল অয়েল এখনও শ্বাসকষ্টে সহায়তা এবং পোকা থেকে প্রাকৃতিক সুরক্ষার জন্য পাওয়া যায়, এবং কাঠের গুঁড়ো একসময় কাপড়ের মধ্যে রাখা হতো মথ দূরে রাখতে। ৯ নম্বর, সরিষা। সরিষা শিক্ষামূলক চিত্র হিসেবে ব্যবহৃত হতো। ক্ষুদ্রতম বীজ যা বড় গাছে পরিণত হয়। কিন্তু এটি শুধু একটি দৃষ্টান্ত ছিল না, এটি ছিল ঔষধ।
প্রাচীন রোমান চিকিৎসক প্লিনি দ্য এল্ডার তার ন্যাচারালিস হিস্টোরিয়া গ্রন্থে সরিষার ৪০টিরও বেশি ঔষধি ব্যবহার তালিকাভুক্ত করেছিলেন। মাটিতে গুঁড়ো করা বীজ পানি বা তেলে মিশিয়ে বুকে লাগিয়ে তৈরি করা সরিষার প্লাস্টার শতাব্দীর পর শতাব্দী বুকে ঠান্ডায় ব্যবহৃত হয়েছে। সরিষার যৌগগুলো উষ্ণতা সৃষ্টি করে এবং ওই এলাকায় রক্ত টেনে আনে, যা কফ ছাড়াতে সাহায্য করে। এবং ব্রাসিকা নিগ্রাতে গ্লুকোসিনোলেট থাকে, যা আইসোথিওসায়ানেটে রূপান্তরিত হয়। এমন যৌগ যাদের নথিভুক্ত প্রদাহনাশক কার্যকারিতা আছে। ১৯ শতকের ইউরোপীয় হাসপাতালগুলোতে নিউমোনিয়ার সহায়ক চিকিৎসা হিসেবে সরিষার প্লাস্টার নিয়মিত ব্যবহৃত হতো। ১০ নম্বর, পুদিনা। প্রাচীন শিক্ষায় পুদিনাকে নাম ধরে উল্লেখ করা হয়েছিল। এতটাই মূল্যবান ছিল যে এর ওপর দশমাংশ কর দেওয়া হতো। এটাই বলে দেয় অ্যান্টাসিড ট্যাবলেটের আগের সময়ে হজম চিকিৎসা কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া হতো। গ্রিক পুরাণ অনুসারে পুদিনা ছিল এক নিম্ফের নাম, এবং রোমান অভিজাতরা ভোজের পরে শ্বাস সতেজ রাখার জন্য পুদিনার পাতা চিবোতেন। পেপারমিন্ট অয়েল ক্যাপসিউল ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের জন্য ১৯৭০-এর দশক থেকে অধ্যয়ন করা হচ্ছে, এবং বিএমসি কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রকাশিত ২০১৯ সালের একটি মেটা বিশ্লেষণে ১২টি র্যান্ডামাইজড ট্রায়াল জুড়ে দেখা গেছে পেপারমিন্ট অয়েল পেটে ব্যথা এবং সামগ্রিক আইবিএস লক্ষণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। খাবারের পর পেপারমিন্ট চা বদহজম এবং বমি বমি ভাব দূর করে, এবং কপালে মেন্থল ঘষলে টেনশন থেকে আসা মাথা ব্যথা নরম হয়। মেন্থল শ্বাসনালী খুলে দেয়। এ কারণেই অনেক ঐতিহ্যবাহী সর্দির প্রতিকারে এর ব্যবহার দেখা যায়। ১১ নম্বর, রু। প্রাচীন শিক্ষায় পুদিনার পাশাপাশি রুয়ের কথাও আছে আরেকটি ভেষজ হিসেবে, যার উপর সাবধানে দশমাংশ কর দেওয়া হতো। রুটা গ্র্যাভিওলেন্সের স্বাদ অত্যন্ত তিক্ত এবং ঐতিহ্যগতভাবে হজমের অভিযোগ ও প্রদাহের জন্য ব্যবহৃত হতো, শুধু অল্প পরিমাণে। রোমান কৃষিবিদ্যা গ্রন্থ ডে রে রুস্টিকাতে এটি শাকসবজি ও মাংসের সংরক্ষণে স্বাদ যোগানোর জন্য উল্লেখিত। গাছে রুটিন এবং অন্যান্য ফ্ল্যাভোনয়েড থাকে, যাদের প্রদাহনাশক প্রভাব আছে, এবং মধ্যযুগীয় ইউরোপীয় ভেষজজ্ঞরা একে চোখের স্বাস্থ্য ও স্নায়ু সমস্যার জন্যও ব্যবহার করতেন। গুরুত্বপূর্ণ সতর্কতা: রুতে এমন যৌগ থাকে যা ত্বকের আলোক সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে এবং জরায়ুকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না, এবং অবশ্যই খুব অল্প পরিমাণে, শুধু উপযুক্ত ভেষজজ্ঞের নির্দেশনায়। এটি সেই সব গাছের একটি যেখানে প্রাচীন উল্লেখ অসীম ব্যবহারকে বোঝায় না। এর অর্থ গাছটি মূল্যবান ছিল কিন্তু সম্মান দাবি করত। ১২ নম্বর, ধনে। প্রাচীন এক অভিবাসনের সময় মানুষেরা যখন প্রথম মরুভূমিতে খাবার দেখল, তখন বর্ণনায় তাকে ধনে বীজের সঙ্গে তুলনা করা হয়েছিল। সাদা, মধু দিয়ে তৈরি ওয়েফারের মতো স্বাদ। সেই তুলনা আমাদের জানায় ধনে ইতিমধ্যেই এতটা পরিচিত ছিল যে তাকে রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহার করা যেত। প্রাচীন মিশরীয় কবরে, এমনকি ফারাও তুতানখামুনের সমাধিতে ধনে বীজ পাওয়া গেছে, যা পরকালীন যাত্রার জন্য রাখা হয়েছিল। কোরিয়েন্ড্রাম স্যাটিভাম, বীজ এবং পাতা, যাকে আমরা এখন সিল্যান্ট্রো বলি, হাজার বছর ধরে হজমের অভিযোগে ব্যবহৃত হয়ে আসছে। বীজ মৃদুভাবে চূর্ণ করে ভিজিয়ে রাখলে গ্যাস এবং ফোলাভাব কমে। ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের রোগীদের উপর ২০০৯ সালের একটি ইরানি ট্রায়ালে দেখা গেছে ধনে বীজের নির্যাস ৮ সপ্তাহ ধরে প্লাসিবোর তুলনায় পেটে ব্যথা ও ফোলাভাব কমিয়েছে। তাজা পাতা সাধারণ হজম সহায়তার জন্য এবং দৈনন্দিন খাবারের অংশ হিসাবে কাজে লাগত, এবং ধনে আয়ুর্বেদিক, চীনা এবং মধ্যপ্রাচ্যীয় ঐতিহ্যে উপস্থিত। ১৩ নম্বর, জিরা। প্রাচীন লেখায় কৃষি যত্ন সম্পর্কিত একটি অংশে জিরা উপস্থিত হয়, এবং যে যত্নশীল হ্যান্ডলিং বর্ণনা করা হয়েছে তা বলে দেয় এটি মূল্যবান ছিল। মধ্যযুগীয় ইউরোপে জিরা এতটাই দামি ছিল যে এটি ভাড়া পরিশোধের মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো, এবং রোমান সৈনিকরা একে দীর্ঘ অভিযানে সঙ্গে নিতেন। কুমিনাম, CUMINUM, ৪,০০০-এরও বেশি বছর ধরে হজম আরামের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কমপ্লিমেন্টারি থেরাপিজ ইন ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রকাশিত ২০১৪ সালের একটি ইরানি ক্লিনিক্যাল ট্রায়ালে অতিরিক্ত ওজনের মহিলাদের ৮ সপ্তাহ ধরে জিরার গুঁড়ো দেওয়া হয়েছিল, এবং নিয়ন্ত্রণ গ্রুপের তুলনায় শরীরের ওজন, BMI এবং কোলেস্টেরল কমতে দেখা গেছে। বীজে থাইমোকুইনোন এবং অন্যান্য যৌগ থাকে যাদের প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে, এবং এটি মধ্যপ্রাচ্যীয়, ভারতীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নাঘরের একটি প্রধান উপাদান। ১৪ নম্বর, রসুন। প্রাচীন এক অভিবাসনের সময় মরুভূমিতে নিজেদের খাবার নিয়ে অভিযোগ করার সময় মানুষেরা মিশরের রসুনের জন্য আকুল হয়েছিল। শুধু স্বাদের জন্য নয়, অ্যালিয়াম স্যাটিভাম ছিল মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔষধগুলোর একটি। মহান নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের শক্তি বজায় রাখতে রসুন রেশন দেওয়া হতো,
এবং প্রায় খ্রিস্টপূর্ব ১৫৫০ সালের একটি মাটির ফলক এবার্স প্যাপিরাস ২০টিরও বেশি প্রতিকারে রসুনের উল্লেখ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় রসুনের রস ক্ষতের সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়েছিল, একটি বাস্তবতা যা আজকের ল্যাবরেটরি গবেষণায়ও সমর্থিত। জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত ২০১৬ সালের একটি মেটা বিশ্লেষণে ২০টি ট্রায়াল একত্র করে উপসংহার দেওয়া হয়েছে যে রসুন সাপ্লিমেন্ট উচ্চ রক্তচাপ আক্রান্ত ব্যক্তিদের সিস্টোলিক রক্তচাপ প্রায় ৮ পয়েন্ট কমিয়েছে, যা কিছু প্রথম সারির ওষুধের কার্যকারিতার সঙ্গে তুলনীয়। রসুনে অ্যালিসিন এবং অন্যান্য সালফার যৌগ থাকে যাদের গুরুতর চিকিৎসা গুরুত্ব আছে, এবং ঐতিহ্যবাহী ব্যবহার ছিল সংক্রমণের জন্য কাঁচা রসুন, ক্ষতের জন্য রসুনের প্রলেপ। ১৫ নম্বর, পেঁয়াজ। সেই প্রাচীন আকুলতায় রসুনের পাশেই পেঁয়াজও উপস্থিত। মিশরীয় শ্রমিকরা পিরামিড নির্মাণের সময় পেঁয়াজকে শক্তির উৎস হিসেবে গণ্য করতেন, এবং প্রাচীন গ্রিক ক্রীড়াবিদরা প্রতিযোগিতার আগে পেঁয়াজের রস পান করতেন। অ্যালিয়াম সিপা রসুনের মতো একই সালফার যৌগের অনেকগুলো বহন করে। পাশাপাশি কোয়ারসেটিন একটি ফ্ল্যাভোনয়েড, যা কার্ডিওভাস্কুলার ও হাড়ের স্বাস্থ্য নিয়ে গবেষণার পর গবেষণায় ফিরে আসছে। কফের জন্য বুকে পেঁয়াজের প্রলেপ এমন একটি প্রতিকার যা পূর্ব ইউরোপের মায়েরা এক প্রজন্ম আগেও ব্যবহার করতেন, এবং সংক্রমণ সহায়তার জন্য কাঁচা পেঁয়াজ ব্যবহার হতো। শিশুদের কাশির জন্য পেঁয়াজ ও মধুর সিরাপ ছিল বহু পরিবারের সাধারণ ঘরোয়া প্রতিকার। প্লেগের সময় মানুষ ঘরে পেঁয়াজ ঝুলিয়ে রাখত, বিশ্বাস করত পেঁয়াজ রোগ শোষণ করবে। প্রক্রিয়াটি তারা যা ভেবেছিল ঠিক তেমন ছিল না, কিন্তু পেঁয়াজে জীবাণুরোধী কার্যকারিতা সত্যিই আছে। ১৬ নম্বর, গিলিয়াদের বাম। একটি প্রাচীন গ্রন্থ প্রশ্ন করে, গিলিয়াদে কি কোনো বাম নেই? এটি শুধু অলংকার ছিল না, গিলিয়াদের বাম ছিল প্রাচীন বিশ্বের অন্যতম মূল্যবান ঔষধ। সত্যিকারের বামটি, সম্ভবত কমিফোরা গিলিয়াদেন্সিস থেকে আসা, ছিল এমন এক রজন যা ক্ষত, প্রদাহ ও সংক্রমণে ব্যবহৃত হতো। জুদিয়ান মরুভূমির ওই অঞ্চলে এই গাছ এতটাই মূল্যবান ছিল যে রানী সেবা সলোমনের দরবারে এর চারা উপহার হিসেবে এনেছিলেন বলে কথিত আছে। এটি রাজাদের উপহার হিসেবে দেওয়া হতো এবং প্রাচীন মশলাপথে বাণিজ্য করা হতো। এর দাম কখনো কখনো সোনার সমান ছিল। মূল গাছটি এখন অত্যন্ত দুর্লভ, সম্ভবত বন্য পরিবেশে বিলুপ্ত, এবং সেই নামে আজ যা বিক্রি হয় তা সাধারণত সংশ্লিষ্ট কমিফোরা প্রজাতি থেকে আসে, অথবা উত্তর আমেরিকান ভেষজবিদ্যায় কিছু পপলার গাছের কুড়ি থেকে, যাদের নিজস্ব রজনাত্মক ক্ষত সহায়ক বৈশিষ্ট্য আছে। ১৭ নম্বর, ক্যাসিয়া। সিনামোমাম ক্যাসিয়া, মশলা ক্যাসিয়া, প্রাচীন বিশ্বে এতটাই মূল্যবান ছিল যে তার নিজের ওজনের সমান সোনার বিনিময়ে কেনাবেচা হতো। এটি প্রাচীন মন্দিরের তেলের রেসিপিতে উপস্থিত। চীনা ফার্মাকোপিয়া বেন কাও গ্যাংমুতে ক্যাসিয়া হাজার বছরেরও বেশি সময় ধরে রক্ত সঞ্চালন উদ্দীপনার জন্য নথিভুক্ত। ক্যাসিয়া দারুচিনির ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে অনেক যৌগ ভাগ করে দেয়। ডায়াবেটিস কেয়ারে প্রকাশিত ২০০৩ সালের একটি ট্রায়ালে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ৬০ জন রোগীকে দৈনিক ১ থেকে ৬ গ্রাম ক্যাসিয়া দেওয়া হয়েছিল, এবং ৪০ দিন পর ক্যাসিয়া গ্রুপে খালি পেটের গ্লুকোজ ১৮ থেকে ২৯% পর্যন্ত কমে গিয়েছিল, সঙ্গে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের হ্রাসও দেখা গেছে। সুগন্ধি বাকলে সিনাম্যালডিহাইড এবং অন্যান্য যৌগ থাকে, এবং ক্যাসিয়া অভিষেক তেলে হজম সহায়ক হিসেবে এবং রক্ত সঞ্চালনের ওপর উষ্ণতাজনিত প্রভাবের জন্য ব্যবহৃত হতো। মশলাটি সিল্ক রোড দিয়ে ভ্রমণ করত। ১৮ নম্বর, দারুচিনি। সত্যিকারের দারুচিনি, সিনামোমম ভেরম, প্রাচীন অভিষেক রেসিপিতে মুর ও ক্যাসিয়ার পাশে উপস্থিত, এবং এটি তার আত্মীয়ের চেয়েও মূল্যবান ছিল। শ্রীলঙ্কা এই দারুচিনির আদি উৎস, এবং এর বাণিজ্য পথ ১৫ ও ১৬ শতকে পর্তুগিজ ও ডাচ ঔপনিবেশিক যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল। দারুচিনি রক্তে শর্করা এবং লিপিড মার্কারের জন্য ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে, এবং বেশ কয়েকটি ট্রায়ালে দেখা গেছে যে সাপ্লিমেন্ট বিপাকীয় সমস্যাগ্রস্ত মানুষদের খালি পেটের গ্লুকোজ উন্নত করতে পারে। দারুচিনির যৌগগুলো ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় বলে মনে হয়, এবং পরীক্ষাগারের কাজে বেশ কয়েকটি ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকারিতা দেখায়। ঐতিহ্যবাহী ব্যবহার সরল ছিল: ঔষধি প্রস্তুতিতে বাকল, হজম সহায়ক হিসেবে, নিরাময় আচারে ধূপ হিসেবে পোড়ানো। ১৯ নম্বর, জাফরান। জাফরান, ক্রোকাস স্যাটিভাস, প্রাচীন প্রেমের কাব্যে মূল্যবান মশলাগুলোর মধ্যে উপস্থিত, এবং এটি আজও পৃথিবীর সবচেয়ে দামি মশলাগুলোর একটি। মাত্র ১ গ্রাম উৎপাদন করতে ১৫০রও বেশি ফুলের প্রয়োজন হয়। ইরানের খোরাসান প্রদেশ বহু শতাব্দী ধরে জাফরান উৎপাদনের প্রধান কেন্দ্র, এবং প্রতিটি ফুলের ৩টি লাল কলঙ্ক হাতে তুলে শুকাতে হয়।
জার্নাল অফ ইন্টিগ্রেটিভ মেডিসিনে প্রকাশিত ২০১৪ সালের একটি পদ্ধতিগত পর্যালোচনায় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের জন্য জাফরানের ৬টি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যালোচনা করা হয়েছিল এবং উপসংহার দেওয়া হয়েছিল যে দৈনিক ৩০ মিলিগ্রাম জাফরান প্ল্যাসিবোর চেয়ে বেশি কার্যকর এবং ৬ থেকে ৮ সপ্তাহে বিষণ্ণতার লক্ষণ কমাতে ফ্লুঅক্সেটিন ও ইমিপ্রামিনের সাথে তুলনীয়। অন্যান্য ছোট ট্রায়ালগুলো চোখের স্বাস্থ্য ও জ্ঞানীয় কাজে এর সমর্থন অনুসন্ধান করেছে এবং ঐতিহ্যবাহী ব্যবহারের মধ্যে ছিল মুড সহায়তা, হজম সংক্রান্ত সমস্যা এবং সাধারণ টনিক হিসেবে অল্প পরিমাণ জাফরান। উজ্জ্বল লাল সুতাগুলো গরম জলে বা দুধে ভিজানো হতো। পারস্যের চিকিৎসকরা একে দীর্ঘকাল ধরে শক্তি ফেরানোর প্রতিকার হিসেবে নির্ধারণ করতেন। ২০ নম্বর, দ্রাক্ষালতা। দ্রাক্ষালতা প্রাচীন গ্রন্থে ৫০০রও বেশিবার উপস্থিত। ঐতিহ্যবাহী চিকিৎসায় ওয়াইন ব্যবহৃত হতো এবং আঙুরকে জীবন টিকিয়ে রাখার উপাদান হিসেবে বোঝা হতো। প্রাচীন জর্জিয়ায় প্রায় ৮,০০০ বছর পুরনো ওয়াইন উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে এবং রোমান চিকিৎসক গ্যালেন দীর্ঘকাল ধরে ওয়াইনের ঔষধি ব্যবহার নথিভুক্ত করেছিলেন। আঙুর এবং রেড ওয়াইনের পলিফেনল, বিশেষ করে রেসভেরাট্রল, হৃৎপিণ্ডের সহায়তা, প্রদাহনাশক প্রভাব এবং দীর্ঘায়ু সম্পর্কিত মার্কারের জন্য অধ্যয়ন করা হচ্ছে। তথাকথিত ফরাসি প্যারাডক্স, ভারী খাদ্যাভ্যাস সম্পন্ন অঞ্চলে কম কার্ডিওভাস্কুলার উদ্বেগ আংশিকভাবে খাবারের সাথেই মাঝারি পরিমাণ রেড ওয়াইনের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা হয়। ব্যবহারের মধ্যে ছিল হজম আরামের জন্য ওয়াইন, অন্যান্য ঔষধের ভিত্তি হিসেবে এবং পুষ্টির জন্য আঙুর। এমনকি প্রাচীন শিক্ষকরাও পেটের জন্য সামান্য ওয়াইন গ্রহণের পরামর্শ দিতেন। শুকনো আঙুর বা কিশমিশ ছিল বহু সংস্কৃতিতে দীর্ঘ ভ্রমণের শক্তির উৎস। দ্রাক্ষালতা প্রাচীন জীবনের এতটাই কেন্দ্রীয় ছিল যে এটি সংযোগ এবং পরিচর্যার চিহ্ন হয়ে উঠেছিল। এটি ছিল এমন এক গাছের স্বীকৃতি যা হাজার বছর ধরে মানব স্বাস্থ্যকে টিকিয়ে রেখেছিল। আপনি যদি একদম শেষ পর্যন্ত থেকে যান, তাহলে আপনি এমন কিছু দেখেছেন যা জানার যোগ্য। প্রাচীন গ্রন্থগুলো শুধু আধ্যাত্মিক নথি নয়, সেগুলো ঐতিহ্যবাহী উদ্ভিদ জ্ঞানেরও নথি। এমন জ্ঞান যা তখনও কাজ করত এবং যেটিকে আজ নতুন চোখে আবার পরীক্ষা করা হচ্ছে। এই তথ্যগুলো শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে ভাগ করা হয়েছে এবং কোনো যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শের বিকল্প নয়। কোনো একটি গাছ যতই পরিচিত বা যতই দীর্ঘ ঐতিহ্যবাহী ব্যবহার থাকুক না কেন, এর ঔষধি প্রয়োগ ব্যক্তি, ডোজ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে। এমনকি প্রতিদিনের রান্নাঘরের মশলা পরিমিত মাত্রায় ব্যবহারে নিরাপদ হলেও ঘনীভূত নির্যাস বা সাপ্লিমেন্ট আকারে গ্রহণে কার্যকারিতা ও ঝুঁকি দুইই বদলে যেতে পারে। আপনি যদি কোনো চিকিৎসাধীন থাকেন, তবে এখানে আলোচিত বেশ কয়েকটি গাছের সঙ্গে রক্ত পাতলা করার ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণের ওষুধসহ পরিচিত পারস্পরিক প্রতিক্রিয়া রয়েছে। নিজের রুটিনে এদের কোনোটি যোগ করার আগে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের সাথে কথা বলুন। এই গাছগুলোর যে কোনো ঔষধি ব্যবহারের আগে, বিশেষ করে গর্ভাবস্থা, স্তন্যদান, চলমান চিকিৎসার সময় বা শিশুর জন্য একজন চিকিৎসক, ফার্মাসিস্ট বা যোগ্যতা সম্পন্ন ভেষজজ্ঞের পরামর্শ নিন।